যে ওনার স্ত্রী চ্যানেলের লোকের সামনে বলছে যে উনি যাবেন না, যদি যান তাহলে আমার ডিভোর্স পেপারে সাইন করে তারপরে যেতে হবে। এবং আজকে ওনার স্ত্রী ওনাকে নিয়ে গিয়ে একটা হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন, এটা আমি চ্যানেলে দেখলাম। রেজিস্ট্রার বা ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা আছে কিনা লোকটার, ইউনিভার্সিটিতে ভালো চালাতে পারবে কিনা এইটা দেখছেন না, আমাদের দলের লোক কিনা এইটা দেখে করা হচ্ছে। ফলে ইউনিভার্সিটি বা কলেজ ভালো চলছে না, সে দলের সুবিধার স্বার্থে তিনি কাজ করছেন। 2014 সাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম একটা পীঠস্থান। তার আগেও বিভিন্ন আন্দোলন হয়েছিল, কিন্তু 2014 থেকে যে হোক কলরব আন্দোলন আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে হোক চুম্বন আন্দোলন দেখেছি, স্বপ্নদ্বীপের সময় আমরা দেখেছি যে সেই সময় কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। এবার ওয়েব কুপার একটি সভা এবং তা ঘিরে ব্রাত্য বসুর গাড়ির নিচে চাপা পড়ার অভিযোগ এক ছাত্রের, এবং তা নিয়েই গোটা রাজ্য কিন্তু উত্তাল হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম, প্রাক্তন IPS। আমি কথা বলবো তার সঙ্গে যে এই যে গোটা বিষয়টা ঘটছে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই যে অভিযোগ, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, আপনারা যে খবর করছেন সেখানে অসুবিধা যেখানে তৈরি হচ্ছে, যেমন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, তো ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কাকে করা হবে, রেজিস্ট্রার কাকে করা হবে, সেগুলো নির্ধারিত হওয়া উচিত যে সে বিশ্ববিদ্যালয় কতটা ভালোভাবে চালাবে। তো আমাদের এখন রাজনীতি এতটাই প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন রাজনৈতিক দলের, যে সেগুলো মুখ্য নয়, সে আমাদের দলের লোক কিনা এটাই মুখ্য। অপদার্থ হলেও চলবে, কিন্তু আমাদের দলের লোক কিনা। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি নিজেই ওই যে ছাত্র যে র্যাগিংয়ের ফলে নিহত হয়েছিল, তারপর তখন দেখুন যে রেজিস্ট্রার ঘটনার পরে অ্যাবসেন্ট হয়ে গেলেন। দেখুন যে সুপার ছিলেন, তিনি তার দায়িত্ব পালন করলেন না, তারপরেও যিনি দায়িত্ব ছিলেন সেটাকে গিয়ে দেখার দায়িত্ব পালন করলেন না, এবং রেজিস্ট্রার তো হাওয়া হয়ে গেলেন। অথচ ওই রেজিস্ট্রারকে 21শে জুলাই জন্য লোক জড়ো করার যে সভা ইউনিভার্সিটিতে হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং 21শে জুলাইয়ের মঞ্চে তিনি আলো করেছিলেন। অর্থাৎ শাসক দলের রাজনৈতিক যে প্রোগ্রাম, সেখানে তিনি যথেষ্ট সক্রিয়, কিন্তু ইউনিভার্সিটিটা পরিচালনা করার জন্য যেখানে তার দরকার পড়ছে সেখানে তিনি নেই। আমি কেন বলছি যে এই ঘটনাও দেখুন, আজকে আমি বিভিন্ন চ্যানেলে যেটা দেখছিলাম, কালকে প্রথম দেখলাম যে ছাত্ররা ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে চাইছে, তাই তো? ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ, তো তার সঙ্গে যদি কথা বলতে চাই, তো ভাইস চ্যান্সেলর যখন কথা বলতে চাইছে তখন উনি বলতে পারেন। ওনার অসুবিধা থাকলে বলতে পারেন যে তোমরা একদিন পরে কথা বলো, তোমরা অন্য সময় কথা বলো, তোমাদের কাছে যাবো কেন, তোমরা আমার কাছে এসো, এরকম কথা হতে পারে। কিন্তু আমি অন্য একটা চ্যানেলে যেটা দেখছিলাম, যে ওনার স্ত্রী চ্যানেলের লোকের সামনে বলছে যে উনি যাবেন না, যদি যান তাহলে আমার ডিভোর্স পেপারে সাইন করে তারপরে যেতে হবে। এবং আজকে ওনার স্ত্রী ওনাকে নিয়ে গিয়ে একটা হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন, এটা আমি চ্যানেলে দেখলাম। তো একজন ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটিতে যখন এরকম একটা অবস্থা, তখন যদি তার স্ত্রী বলেন যে ও যদি আলোচনা করতে যায় তাহলে আমার ডিভোর্স পেপার সই করে দিয়ে যেতে হবে, এবং তাকে নিয়ে গিয়ে একটা হাসপাতালে ভর্তি করে দিতে পারেন, তো এই রকম দুর্বল চিত্ত মানুষের তো ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা নাই। মানে স্ত্রীর কথায় উনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসবেন কিনা সেটা নির্ধারণ হচ্ছে? তাহলে না, স্ত্রীর কথা উনি শুনতেই পারেন, সব স্বামীরাই শোনেন বলে আমার ধারণা। শোনেন না এরকম লোকের সংখ্যা কম আছে, এটা কোনো অন্যায় আমি বলছি না। কিন্তু ভাইস চ্যান্সেলর যিনি স্ত্রী হবেন, তারও তো কিছু নৈতিক দায়িত্ব থাকবে, তিনি যাতে কাজটা করতে পারেন সে ব্যাপারে সাহায্য করবেন। এটা হতেই পারে যে তার শারীরিক অবস্থা এত খারাপ
যে তার এরকম যেখানে উত্তেজনার সম্ভাবনা আছে সেখানে যেতে মানা করতে পারেন, কিন্তু উনি গেলে আমাকে ডিভোর্স পেপারে সই করে দিয়ে যেতে হবে এরকম কথা কোনো দায়িত্বশীল মহিলা বলতে পারেন? আমি কিন্তু কালকে টিভি চ্যানেলে শুনেছি এই কথা। আবার আজকে তিনি 4টের সময়সীমা আছে, তিনি তার আগে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন এবং ভাইস চ্যান্সেলর শ্বশুর করে তার পিছনে গিয়ে ভর্তি হচ্ছে। তো ওনাদের ভাইস চ্যান্সেলর হওয়ার দরকারটা কি? ভাইস চ্যান্সেলর তো ইউনিভার্সিটিতে কোনো সমস্যা হবে সেই সমস্যার সমাধান করবেন, তার জন্যই তো ভাইস চ্যান্সেলর। তা আমি যেটা বলতে চাইছি যে এই সব পদগুলো এখন কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, সেটা রাজ্যের শাসক দল হোক, কেন্দ্রের শাসক দল হোক, এরা রেজিস্ট্রার বা ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা আছে কিনা লোকটার, ইউনিভার্সিটিতে ভালো চালাতে পারবে কিনা এইটা দেখছেন না, আমাদের দলের লোক কিনা এইটা দেখে করা হচ্ছে। ফলে ইউনিভার্সিটি বা কলেজ ভালো চলছে না, সে দলের সুবিধার স্বার্থে তিনি কাজ করছেন। এক্ষেত্রে ওই যে যাদবপুরের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন উপাচার্য, তাকে কি তার স্ত্রীর মাধ্যমে তাহলে শাসক দল নিয়ন্ত্রণ করছে? দেখুন, শাসক দল কীভাবে তো নিয়ন্ত্রণ করেছে আমার জানা নেই, কিন্তু আমি টিভি চ্যানেলে এটা দেখে আমি তো আবারও বলছি যে স্ত্রী তার স্বামীর স্বার্থ দেখবেন, তার স্বামীর যাতে শারীরিক অসুবিধা না হয় সেটা দেখবেন, সে ব্যাপারে আমার কোনো রকম আপত্তি নেই, বা স্বামীও যদি স্ত্রীর কথা শুনে চলেন সে ব্যাপারেও আমার আপত্তি নেই। কিন্তু ঘটনা যেটা ঘটছে আমি মনে করছি সেটা কাম্য নয়। কোনো ভাইস চ্যান্সেলর যেটা একটা পদ তিনি গ্রহণ করেছেন, তাকে তো জোর করে চাপানো হয়নি। তো যখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যখন তার কিছু রোল প্লে করার কথা, তখন যদি তিনি পালিয়ে যান সেই রোলের জায়গা থেকে, তাহলে তার সে পদে যাওয়া উচিত কিনা তাকে ভাবতে হবে। আর এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, আমাদের দেশে এটা খুবই অসুবিধাজনক যে দেখুন, আমি বাড়িতে আমার মেয়ের বাবা, আমার ছেলের বাবা, আমার স্ত্রীর আমি স্বামী, কিন্তু আমি যখন পুলিশ অফিসারের কাজ করছিলাম, আমি যখন ডিসিডিডি পদে আছি, তখন আমি সেখানে ডিসিডিডি। তো ওই পদে যখন আমি আছি, তখন আমার কে স্ত্রী, আমার কে মেয়ে, আমার কে আত্মীয়, সেটা দেখে আমার কার্যকলাপ ঠিক হবে না। আমার কার্যকলাপ ঠিক হবে আইন অনুসারে আমার কি করা উচিত এবং সৎভাবে আমার কি করা উচিত। তো দেখুন, ব্রাত্য বসু ওখানে গিয়েছে, যেটা নিয়ে ঝামেলা। আচ্ছা, ধরুন আমাদের ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ আছে, তো ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা, তো কেন নির্বাচন হবে না? এই প্রশ্নটাই শিক্ষার্থীরা করছেন যে আমরা যে দাবিগুলো তুলছি সেই দাবিগুলো তো আমাদের তোলার কথা না, আমাদের এই বিষয়গুলো নিয়ে আন্দোলনই করার কথা না, সেটা নিয়ে করতে হচ্ছে না। যদি নির্বাচনটা তো ঠিক সময়ে হতো, তাহলে যে ইস্যুর ওপর এই যে গণ্ডগোলটা হয়েছে সেটা হয়তো কোনো সুযোগ ছিল না। কিন্তু কেন হচ্ছে না? কেন? যে ওখানে যদি নির্বাচন হয়, তাহলে শাসক ক্ষমতায় যারা আছেন তারা মনে করছেন না যে তাদের লোকেরা সেখানে নির্বাচিত হবেন, তাহলে সেই ছাত্র সংসদের যে ক্ষমতা সেটা ভোগ করবেন অন্য দলের সমর্থক, কোনো ছাত্র সংগঠন, ছাত্ররা। তো এইটা যদি না মানতে পারে কোনো শাসক দল, তাহলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, এটা কী করে বলা যাবে? শাসক দল কি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে নিজেদের দখলে রাখতে চায়, নিজেদের ক্ষমতা থাকবে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়, এটাই কি তাদের একমাত্র? শুধু দখলে রাখতে চায় না, সেখান থেকে তুলতে চায়, যতটা সম্ভব রোজগার করতে চায়। শুধু যদি এটা হতো যে আমরা এটা দখল করব, এটা আমরা ভালোভাবে চালাবো, তাহলে এতটা খারাপ হতো না। আপনি দেখুন, প্রতিটা কলেজে, প্রতিটা ইউনিভার্সিটিতে আজকে এই যে আপনার একটা কলেজে সরস্বতী পূজা করে নিয়ে ঝামেলা হলো, ঝামেলাটা হচ্ছে কেন? প্রথমত পূজা কমিটিতে কারা থাকবে, কত টাকা আদায় হবে, তার কত টাকা তারা মারবে, কত টাকায় তারা ফুর্তি করবে, এইটাই হচ্ছে আসল বিবেচনা।
কোনো একটা অনুষ্ঠান হবে, আজকে পিকনিক হবে, এত টাকা করে ছেলেদের কাছ থেকে আদায় করো, তার একটা অংশ তার জন্য ব্যয় হয়, বাকি অংশটা তো কি হয় আপনারা জানেন, এবং তার জন্যে এই বিরোধ। মানে কলেজ বা বিশ্ববিদ্যালয় তাহলে বর্তমানে কাটমানি বা ভাগবাটোয়ারা বা ইনকামের জায়গা হয়ে দাঁড়িয়েছে? সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি এটা না হতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। যে শাসক দলেরই লোক হোক, তিনি যদি এইটুকু মনে রাখেন যে আমি যখন একটা কলেজের প্রিন্সিপাল হয়েছি তখন কলেজটা আমাকে ভালোভাবে চালাতে হবে, এবং আমি যে শাসক দল করি অন্য দলের সমর্থক যে ছাত্রছাত্রীরা আছে তাদেরও আমি প্রিন্সিপাল, তাদের সঙ্গেও আমাকে ন্যায় বিচার করতে হবে। আমি তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারি না। আমি যদি ভাইস চ্যান্সেলর হই, হতেই পারে আমি একটা দলের সমর্থক, কিন্তু আমি যখন কোনো ছেলেমেয়েদের কোনো নিয়ে আলোচনায় বসছি বা কে ঠিক কে ভুল বুঝতে চাইছি, এমনও হতে পারে যে আমি যে দলের সমর্থক সে দলের ছাত্ররাই অন্যায় করেছে, তাহলে আমার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এমন হয় যে আমার বিরোধী পক্ষের ছাত্ররা অন্যায় করেছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেটা যদি করা হয় আমার ধারণা কেউ আপত্তি করবে না। এবং আমরাও তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। আমি এই যাদবপুর ইউনিভার্সিটিতে প্রত্যেকপক্ষে না হলেও আমি MBA তো যাদবপুর ইউনিভার্সিটি থেকেই পেয়েছি। তো ধরুন যে আমাদের স্কুলের কলেজের যে অভিজ্ঞতা, এমনকি যাদবপুর ইউনিভার্সিটি যে আমি MBA পড়েছি সেখানে, যে আমার কোনো টিচার বলবেন যে তুমি ওদিকে যাবে না, এদিকে দাঁড়াও, আমি ওদিকে যাবো এটা তো আমি ভাবতে পারি না। তো এখন কোনো রেজিস্ট্রার, কোনো ভাইস চ্যান্সেলর, কোনো প্রিন্সিপাল এটা ছাত্রদের বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? এই জন্যে যে তাদের কোনো নৈতিক অধিকার নাই, তারা নিরপেক্ষভাবে কাজ করছে না, তারা ন্যায় পথে থাকছেন না, তারা একটা দলের স্বার্থে কাজ করছেন। ফলে অন্য দলের ছেলেমেয়েরা তাকে পক্ষপাত দুষ্ট ভাবছে এবং তার কথা শুনছেন না, এমনকি তার বিরুদ্ধে আন্দোলন করছে। আর এই গোটা বিষয়টা কি তাহলে আপনি বলছেন আগে হতো না, মানে এখন হচ্ছে, আর সেই এখনের সময়টা কি 2011-এর পর থেকে বেশি করে হচ্ছে? দেখুন, আগে একদম হতো না এটা আমি বলছি না, কিন্তু এখন অনেক বেশি করে হচ্ছে। আমি আপনাদেরকে আরও একটু কথা বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্রাত্য বসু কে? ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। এটাই বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে হামলা হচ্ছে, কিন্তু ব্রাত্য বসু যে মিটিংয়ে এসেছিলেন সেটা কাদের মিটিং? অধ্যাপকদের। কোন অধ্যাপকদের? সেখানে তো ঝুটা আছে, অ্যাবুটা আছে, ওয়েবকোপা আছে। হ্যাঁ, তো এই ওয়েবকোপা কাদের সংগঠন? রাজ্যের শাসক দলের সংগঠন। তো রাজ্যের শাসক দলের যে সংগঠন তার উনি পদেও আছেন। তাহলে যখন উনি ওই পদে আছেন তখন শিক্ষামন্ত্রীর সুযোগ তিনি ভোগ করতে পারেন না, শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে সেখানে যেতে পারেন না, শিক্ষামন্ত্রীর জন্য যে প্রহরা দেওয়া আছে সেটাও তিনি ভোগ করতে পারেন না, কিন্তু করেছেন কিনা? আমাদের দেখুন, আমাদের রাজ্যের এটা শুধু শিক্ষামন্ত্রী করছেন তা নয়, এটার ফলে কি হচ্ছে দেখুন। তিনি শিক্ষামন্ত্রী, তিনি তো সেই ব্যক্তি যিনি যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা রক্ষার জন্যে তার শিক্ষা সচিবকে দিয়ে, SSCকে দিয়ে হাইকোর্টে এফিডেভিট করেছিলেন যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি যেতে বাঁচে। ন্যায় কাজ করেছিলেন? ন্যায় কাজ করেছিলেন কি? তিনি তো সেই ব্যক্তি যিনি বলছেন যে তৃণমূল করলে চাকরি হবে। কোথায় হবে, কবে হবে আমি বলবো না, কিন্তু হয়েছে এবং হবে। মানে সেক্ষেত্রে এই যে যাদবপুরের গোটা বিষয়টা, গোটা গণ্ডগোলটা, শিক্ষামন্ত্রী যদি শিক্ষামন্ত্রী না হয়ে আসতেন, শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে না আসতেন, তাহলে হতোই না। দেখুন, শিক্ষামন্ত্রী যদি তিনি না থাকতেন তাহলে এখানে ভোট করার জন্য তারা দাবিও করতে পারতেন না। তিনি শিক্ষামন্ত্রী বলেই যাতে ভোটটা হয় তার কোনো কর্তৃত্ব আছে, সেই জন্য দাবি করছেন। তৃণমূলের নেতারা তো বলছেন যে সেখানে অধ্যাপক বা ওয়েবকোপা সভাপতি হিসেবে ব্রাত্য বসু ওখানে গিয়েছিলেন। তৃণমূল নেতারা এই কথা বলছেন। আমার বক্তব্য তো সেখানে, তো তিনি যদি শিক্ষামন্ত্রী না হয়ে অন্য একজন অধ্যাপক হতেন তাহলে এই দাবি করত? ধরুন
ওখানে যে ওম প্রকাশ মিশ্র আছে, বা ওই যে পুরুলিয়া থেকে যে মহিলা এসেছিলেন, তিনি যদি সভাপতি হতেন, তিনি মিটিংয়ে আসতেন, তাহলে এই দাবি উঠতো না। কিন্তু যখন তিনি শিক্ষামন্ত্রীর পরিচয় নিয়ে সেখানে যাবেন, তাহলে শিক্ষামন্ত্রীর ওপর ছেলেমেয়েরা যে দাবি করতে পারে, সেই দাবির তাকে সামনা করতে হবে। যদি না করেন সেটা অন্যায়। শিক্ষামন্ত্রী যদি তিনি না থাকতেন, তাহলে শিক্ষামন্ত্রীর গাড়িটা তিনি ব্যবহার করতে পারতেন কি? শিক্ষামন্ত্রীকে যে সিকিউরিটি দেওয়া হয় সেটা তিনি নিয়ে যেতে পারতেন কি? তো সেগুলো তিনি সব ব্যবহার করবেন, সুবিধা ভোগ করবেন, কিন্তু তার জন্য যে দায়িত্ব তার আছে সেটা তিনি পালন করবেন, এটা কি হয়? বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। আর একটি অভিযোগ উঠেছে এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসের তরফ থেকে, যে তাদের ছাত্রীদের, ডিএসওর ছাত্রী যারা নেত্রী রয়েছেন তাদের উপর পুলিশ অকথ্যভাবে নির্যাতন করেছে এবং বীভৎসভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে রাজ্য সরকারের পুলিশ। এবং ওসি পদমর্যাদার একজন ব্যক্তি মানে কোমরের বেল্ট খুলে সেই ছাত্রীদের মেরেছে বলে অভিযোগ তুলছেন তারা। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, গণতান্ত্রিক দেশ, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার প্রত্যেকের অধিকার আছে। তো সেখানে যদি পুলিশের হোক বা প্রশাসনের অন্য যে কোনো লোক বেআইনিভাবে তাদের উপর অত্যাচার করে, তাহলে তার সাজা হওয়া উচিত। এই যে মানে ছাত্রীদের উপর নিগ্রহ, অত্যাচার করা, মোমবাতি জ্বালিয়ে তাদের গায়ে ঢেলে দেওয়া, এই ধরনের অভিযোগ তুলছেন, এটা তো মানে একদম মর্মান্তিক একটা বিষয়। হিন্দি সিনেমায় এই ধরনের দেখা যায় এবং অভিযোগ উঠেছে যে হিন্দি গান বাজিয়ে নাকি থানার মধ্যে রাখা হয়েছিল যখন অত্যাচার করা হচ্ছে। দেখুন, আপনারা যেটা বলছেন, ছাত্রছাত্রীরা যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে যারা করেছেন তাদের সাজা হয়ে যাবে, চাকরি চলে যেতে পারে। এটা করা যায় না। হ্যাঁ, কেউ যদি আইন ভাঙে, আইন মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই যে পুলিশ বা প্রশাসনের উপর বারংবার এই ধরনের অভিযোগ, সেটাই কি তৃণমূল আর শাসক দল তাদের পুলিশ, রাজ্য সরকারের পুলিশ না হয় তৃণমূলের হয়ে কাজ করছে, এই অভিযোগটা যে বিরোধীরা তোলে সেটা আরও বারবার স্বীকৃতি পাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে? দেখুন, আমাদের যে পুলিশ ব্যবস্থা আছে তো ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল, এবং আপনি যদি দেখেন তখন বলাই হয়েছিল যে পুলিশকে একটা অস্ত্র হিসেবে তৈরি করতে হবে যারা ম্যাজিস্ট্রেসির হাতে থাকবে। তো দেশ স্বাধীন হয়েছে, আইন অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশকে অস্ত্র হিসেবে ব্যবহার করার যে প্রথা, সেটা রদ হয়নি। এখনও পুলিশ শাসক দলের নেতাদের হাতের অস্ত্র। সেটা বিভিন্ন কারণে, যেমন ধরুন কোন পুলিশ অফিসার কোথায় পোস্টিং হবে, কার প্রমোশন হবে কি না, এগুলো সব শাসক দলের নেতাদের উপর যেহেতু নির্ভর করে। যারা সৎ অফিসার নন, যারা চাপ সহ্য করতে পারেন না, তো শাসক দলের নেতারা যা চান তারা তাই করেন, বেআইনি কাজ করেন। এই জন্য পুলিশের এত বদনাম। নাহলে নিরপেক্ষভাবে কাজ করলে পুলিশের বদনাম হওয়ার কথা নয়। মানুষ পুলিশকে শ্রদ্ধা করবেন। আপনারা ইংল্যান্ডের পুলিশের দিকে দেখুন, জাপানের পুলিশের দিকে দেখুন, সেখানে তাদেরকে শ্রদ্ধা করে। এবং জাপানে পুলিশের কাজ না পেলে তখন লোক অন্য কাজ করতে চায়। আমাদের দেশে অন্য কোনো কাজ না পেলে তখন পুলিশের কাজ করতে আসতে বাধ্য হয়, অন্য কোনো কাজ পেলে পুলিশে কেউ আসতে চায় না। কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।